বাচ্চা বউটার অসহায় আর্তনাদে রোদের ভেতরের পাষাণ আগ্নেয়গিরিটাকে আচমকা স্তব্ধ করে দিল। হাতের বজ্র মুষ্টি আলগা হয়ে গেল রুদ্রের। চোখের পলকে হৃদয়হীন মানুষটা তার বলিষ্ঠ বাম হাত দিয়ে বউটার সুকোমল কোমরখানা গভীর আবেগে খামচে ধরল। চোখের চশমা এক ঝটকায় খুলে ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। তিনি দিশেহারা হয়ে রুদ্রের বুকের কাছে শার্ট দুটোকে দু হাতে খামচে ধরল। রুদ্র আর এক চুলো দূরত্ব রাখল না। অশুভ বরটা চিনির কাঁধের উপরে নিজের মুখটা সঁপে দিতেই কিশোরীর বুকের ভেতরটা কেঁপে উঠল। মেয়েটার শ্বাসবায়ু থমকে গেল। রুদ্রর উষ্ণ ঠোঁটের প্রথম ছোঁয়া চিনির কলার বনের সূক্ষ্ম হাড়ের উপরে লেপ্টে রইল। রুদ্র নিজের ঠোঁট দুটো চিনির গলার খাঁজে ডুবিয়ে দিয়ে ফিসফিসিয়ে ক্ষয়ে যাওয়ার কণ্ঠে বলল, আর কাজ করছে না, সামলাতে দাও আমায়। চিনির মস্তিষ্ক কাজ করলো না। অত্যন্ত স্বাভাবিক থাকা মানুষটার হঠাৎ করে কি হয়ে গেল? তার কি বুকে ব্যথা হচ্ছে? চিনির ভালো স্বামীটা কি মারা যাচ্ছে? সপ্তদশী এবারে প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ল। মেয়েটা কান্নারত অবস্থায় রুদ্রের শার্টখানা দু হাতে মুঠোয় শক্ত করে আঁকড়ে ধরে প্রশ্ন করল, আপনি কি মারা যাচ্ছেন? মানুষটা মুহূর্তেই জবাব দিল না। রুদ্রের গরম শ্বাস চিনির গলা ছুঁয়ে যাচ্ছে বারবার। রুদ্র রইস হয়ে বুঁদ হয়ে আসা কণ্ঠের উত্তর করল, হয়তো। চিনি রুদ্রকে আরো গভীরভাবে আঁকড়ে ধরল। সুভাষিনীর প্রচণ্ড দুঃখের কষ্টে বুকটা ফেটে যাচ্ছে প্রায়। মেয়েটার মস্তিষ্কে যা খেলতে শুরু করলো অপকটে কান্না সামলে ও বলেও দিল, আপনি কি অঘটন ঘটিয়ে রোগ বাঁধিয়েছেন? রুদ্র কথা বলায় সিগারেটের পোড়া ওষ্ঠটা বারে বারে চিনির শুষ্কর গলায় ছুঁয়ে যাচ্ছে। আমি বাধাইনি, বিশ্বাস করো। সিনড্রোমটা তুমি বাঁধিয়ে দিয়েছ। চিনি রুদ্রের কথা শুনল না। ভাঙচুর হয়ে আসা বুক নিয়ে চিনি বলতে লাগলো, আপনার মতো নিষ্ঠুর মানুষ কোনোভাবেই মারা যেতে পারে না। নিষ্ঠুর মানুষের জন্য এত কষ্ট কেন? তিনি শ্বাস আটকে আসা কণ্ঠে মরণ ব্যাধি কান্না শুরু করলো। রুদ্র হঠাৎ সামনে নিল। মানুষটা চিনির গলা থেকে মুখ উঠিয়ে আদুরে বয়ে চোখের পানি মুছে দিল। চিনি অশ্রু চোখে তাকালো। রুদ্র ঢোক গিলল মুহূর্তেই। চিনি রুদ্রকে গভীরভাবে দেখল, ওঠানামার শ্বাস নিয়ে। রুদ্র জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। চিনির কাছ থেকে কয়েক কদম সরে এসে মানুষটা গম্ভীর পুরুষালী কণ্ঠেই মন্তব্য করলো, বাদরের মতো লাগছে। চিনি পাথরের মূর্তির মতো কাঠের দরজার সাথে দাঁড়িয়ে থেকে শূন্য চোখে চোখ বড় বড় করে পাষাণ মানুষটাকে বলল, আপনাকেও বাদরের মতো লাগছে। রুদ্র চুলের মধ্যে হাত গলিয়ে দিল। কালো শার্টের উপর থেকে 3টা বোতাম খুলে নিয়ে ধমকে উঠল চিনিকে। পানি খেয়েছো কার কাছ থেকে পারমিশন নিয়ে? শব্দদোষী জোরে জোরে শ্বাস নিল। কিছু ভালো লাগছে না ওর। মেয়েটা মিনমিনিয়ে বলল, নিজের কাছ থেকে পারমিশন নিয়ে পানি খেয়েছি। রুদ্র এক মুহূর্তে হতভম্ব হয়ে রইল। ফ্রেশ হও, যাও। চিনি দৌড়ে চলে গেল। রুদ্র বিছানায় বসে পড়ল। প্রচন্ড গরম লাগছে মানুষটার। আজকে বেশি গরম। মাঝে একদিন পেরিয়েছে। চিনিটা বাড়ি ফিরে এসেছে শ্বশুর বাড়িতে। গতকাল ফ্রেশ হয়ে আসার পরই রুদ্র চিনিকে গোছকাজ করতে বলে দিয়েছে। সন্ধ্যার বাস ধরতে হবে। সপ্তদশীর উপরে তখন যেন গোটা আকাশটাই ভেঙে পড়েছিল। সুখের সময় এত দ্রুত কেন শেষ হয়? নানি, শ্রাবণী, মামি এদের ছাড়া চিনি এবার কিভাবে থাকবে? বিদায়বেলা তারা প্রচুর কান্নাকাটি করেছে। চিনির তো এমন অবস্থা হয়েছিল, আরেকটু হলে শ্বাস আটকে যাবে যাবে ভাব। অতিরিক্ত কান্নার দরুনে রুদ্র তখন কঠিন একটা ধমক দিয়েছিল। মানুষটা পাষাণ কিনা, তার ভেতর তো হৃদয় বলতে কিছু নেই। ঘণ্টাখানেক হয়েছে রুদ্রদা বাসায় এসেছে। অভিমানিনী ঘুমাচ্ছে। বরাবরের মতো দীর্ঘ জার্নিতে মেয়েটা নেতিয়ে পড়েছে। রুদ্র ঘরে নেই, হয়তো বাজারে গেছে। দিলারা বেগম এক গ্লাস দুধ নিয়ে রুদ্র রুমে এলেন। দুধটা টেবিলে রেখে চিনির পাশে বসলেন। তারা বৌমা নন, চিনিকে নিজের মেয়ে করেই নিয়েছেন। রুদ্র কাজের ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে শতভাগ সময় ঢাকাতেই কাটিয়েছে। দিলারা বেগম চিনির অগোছালো চুলগুলো গুছিয়ে দিলেন। কতক্ষণ বসে থেকে তিনি চলে আসতে নিলেন, তখন তার শাড়ির আঁচলে টান পড়ল। তিনি পিছন ফিরে দেখলেন তাদের মেয়েটা কান্নাকাটি করে চোখ ফুলিয়ে ফেলেছে। চোখ থেকে অশ্রু ঝরছে। দিলারা বেগম বিছানায় বসে চিনিকে বুকের মাঝে আঁকড়ে ধরলেন। অভিমানিনী মায়ের বুকের মাঝে এসে ফুপিয়ে উঠল যে কতক্ষণ। দিলারা বেগম চিনির চুলে চুমু খেলেন। বোঝানোর ভঙ্গিতে বললেন, কাঁদে না মা, আমরা আবার যাবো তো নানি বাড়িতে। চিনি বলল, উনি বলেছেন আর কখনো যেতে দেবেন না।
দিলারা বেগম ছেলের উপরে অসন্তুষ্ট হলেন। রুদ্র এসে বলেছিল চিনি আসতেই চাইছিল না, তবে বকাচকা করেছে এটা বলেনি। দিলারা বেগম চিনির মুখ উঁচিয়ে ধরলেন। চিনি সাথে সাথেই চোখ মুখ মুছে ফেলল। দিলারা বেগম আশ্বাস দিয়ে বললেন, রুদ্রকে কান মলে দেব, তুমি চাইলে বাড়ি থেকে বেরো করে দিতে পারি। এত বড় সাহস আমার মাটাকে বকে, আজ আমিও বকে দেব। ওর একদিন কি আমার 10 দিন। শব্দদূষী দ্রুত মাথা নেড়ে আওড়ালো, ওনাকে কিছু বলতে হবে না আম্মু, গুরুত্বপূর্ণ কাজ ছিল ওনার। কথাটা বলতে বলতেই চিনির চোখ ভিজে এলো। দিলারা বেগম একটু হাসলেন। বুঝদার মেয়ে পেয়েছেন তারা। রুদ্র বেশ ভালো মানের একটা টেলিফোন কিনে এনেছে। বসার রুমে তো একটা আগে থেকেই ছিল, কিন্তু নিজের ঘরের জন্য এটা আলাদা করে আনা। রুদ্র মন দিয়ে ওটার লম্বা পেঁচানো তারটা দেয়ালের সকেটের সাথে জুড়তে ব্যস্ত হয়ে পড়েছে। এটা ঢাকা থেকে এক বন্ধুকে দিয়ে আনিয়েছে রুদ্র। চিনি ঘরে ঢুকলো। রুদ্রকে কাজ করতে দেখে একটু ভেঙচি কাটলো। চিনি রেগে আছে জাতা মানুষটার প্রতি। মেয়েটা রুদ্রের পেছনে দাঁড়িয়ে রইল। হঠাৎ কিশোরীর খুব জানতে ইচ্ছে হলো তার স্বামীর বয়স কত। মেয়েটা মনে মনে ভাবলো হয়তো 25 বছর হবে। হ্যাঁ, অবশ্যই এটাই হবে। চিনি যা ভেবেছে তা কোনো মূল্য হতেই হবে, মানে তা কোনো মূল্যে হতেই হবে। কিশোরী সুমধুর কণ্ঠে রুদ্রকে ডাক দিল। শুনুন, রুদ্র প্রতিক্রিয়া করলো না। চিনি মুখ ফুলিয়ে বলল, আপনার কি 25 বছর? সাথে সাথে উত্তর এলো, কি না, এত বড়? রুদ্র কাজ শেষে চিনির দিকে ফিরল। জল শক্ত করে গম্ভীর কণ্ঠে বলল, তো কিশোরী কিছু বলতে পারল না। রুদ্র ঘর থেকে বেরিয়ে গেল। রুদ্র কিছুক্ষণ বাদে আবারও ফিরে এলো। চিনি হন্তদন্ত পায়ে রুদ্রের সামনে এসে উপস্থিত হলো। লম্বাটে রুদ্রর কাছে চিনিকে দেখতে নিতান্তই টমেটো গাছ ছাড়া অন্য কিছু বলে মনে হলো না। চিনি মাথা উঁচিয়ে রুদ্রের দিকে দৃষ্টি স্থাপন করলো। রুদ্র ভ্রু উচালো, যার অর্থ কি? চিনি চোখ ছোট ছোট করে বলদের মতো শুধালো, আপনার কোথাও ভুল হচ্ছে, আর একটু ভেবে দেখুন, আপনার বয়স 25। রুদ্র চিনির দিকে একটু ঝুঁকে এলো, বলল, এসব উদ্ভট প্রশ্ন কোত্থেকে পাও? এই ছোট্ট মস্তিষ্কে আদৌ কিছু আছে কি? চিনি মুখ ফুলিয়ে বলল, আমার সুন্দর মস্তিষ্ককে একদম দোষ দেবেন না। বয়স শুনতে চাওয়া বুঝি উদ্ভট প্রশ্ন হয়? রুদ্র সোজা হয়ে দাঁড়ালো। চিনি আবারও শুধালো, বলুন, আমি যেটা বলেছি সেটা সঠিক। আপনার বয়স 25। রুদ্র চোয়াল শক্ত করে বলল, আমি বিরক্ত বোধ করছি মেয়ে, সরে দাঁড়াও। চিনির চোখ ভরে এলো। নির্ঘাত চিনি সত্যি ধারণা করেছে। মানুষটা তো এখন বলতে পারছে না যে তার সত্যিই 25 বছর। এটা বললে নিজেও তো পরাজিত হয়ে যাবে। রুদ্র সরে গেছে এতক্ষণে। ফাইল থেকে কাগজ বের করছে, দেখতে পাওয়া যাচ্ছে। চিনি মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে যেতে নিলে তৎক্ষণাৎ চিনির কবজি টেনে ধরল রুদ্র। চিনিকে নিজের দিকে ফিরিয়ে হাতে একখানা কাগজ ধরিয়ে দিল। চিনি রুদ্রকে দেখল না। রুদ্র বরফ শীতল গলায় বলল, কাগজটা দেখতে দেখতে যাও। কিশোরী বেজার মুখে কাগজটা দেখতে দেখতেই রুম থেকে বের হলো। সেটাতে ভালো মতন পরখ করে চিনির মুখে আমাবস্যার ন্যায় অন্ধকার ঘনিয়ে এলো। এটা তো তার স্বামীর জন্ম নিবন্ধন। এখানে রুদ্রের জন্মসাল 1969, 1 জানুয়ারি 14 তারিখ দেখা যাচ্ছে। চিনি কর গুনেছে। সত্যি সত্যি অসভ্য মানুষটার 29 বছর। পেছন ঘুরে শব্দদোষী আবারও ঘরে ফিরে এলো। জাতা মানুষটা বিছানায় জামা কাপড় বোঝাই করে রেখেছে। কি করতে চাচ্ছে কে জানে। চিনি রুদ্রের কাছে এসে জন্ম নিবন্ধনটা ধরল। রুদ্র নিল। চিনির মুখটা বেজার হয়ে অকপটে বলল, আপনি খুবই বাজে মানুষ, শুনেছেন? কথাটা বলে বেজার মুখে চিনি জায়গা ত্যাগ করলো। রুদ্র নিজের ঠোঁটটা দাঁত দিয়ে কামড়ে রেখে বাচ্চা বউটার দিকে গম্ভীর দৃষ্টি তাক করলো। মৃদু মৃদু বাতাস বইছে বাইরে। রাত 11টা বাজে। চিনি শুয়ে পড়েছে। রুদ্র বই বন্ধ করে পালঙ্কে এসে বসলো। কিশোরী কন্যা এখনো ঘুমায়নি। মানুষটা চিনিকে ডেকে পুরুষালী কণ্ঠে বলল, 10 মিনিট কথা শুনবে আমার? চিনি রুদ্রের দিকে ফিরে হাসি মুখে বলল, রুদ্র বলল, কাল চলে যাচ্ছি আমি। মেয়েটা মিষ্টি স্বরে শুধালো, কেন যাচ্ছেন? কতদিনের জন্য যাচ্ছেন? চশমাটা চোখে ঠেলে দিয়ে নির্লিপ্ত ভাবে বলল রুদ্র। দিন নয়, বছর। চিনির চাহনি মুহূর্তেই পরিবর্তন হলো। মেয়েটার চোখে আধার ঘনিয়ে এলো, চির শতাব্দীর আধার। মানে কি? চিনির দিকে নিজের গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করে রুদ্র বলল,
2-3 বছর পর ফিরে আসবো। চিনি শূন্য চোখে তাকিয়ে রইল। মনে হচ্ছে যেন মেয়েটা মানবরূপী পাথর বনে গেছে। রুদ্র ফের বলল, মহিমকে দিয়ে বই আনিয়েছে তোমার, কাল থেকে নিয়ম করে পড়তে বসবে। বোঝাতে পেরেছি? চিনি প্রতি উত্তর করলো না, শুধু চেয়েই রইল। রুদ্র চিনির কোনোই ধরেই টান দিল নিজের কাছে। চল শক্ত করে মানুষটা গর্জে উঠল, কিছু বলেছি আমি? শেষ করে দেবে আমার। চিনির চোখ থেকে এবার অশ্রু গড়তে শুরু করলো। রুদ্র বিছানা থেকে নেমে এলো। অতি দ্রুত লাইটার আর সিগারেট নিয়ে জানলার কাছেই চলে এলো রুদ্র। লাইটার দিয়ে সিগারেট ধরালো। সিগারেটে লম্বা একটা টান দিয়ে রুদ্র খোলা আকাশের দিকে দৃষ্টি তাক করলো। চিনি এবার শক্ত কণ্ঠে বলল, কোথায় যাচ্ছেন বলুন? রুদ্র আকাশের দিকে তাকিয়ে বলল। যুক্তরাষ্ট্র। চিনির চোখ থেকে অশ্রু ঝরছে। 2-3 বছরের জন্য কেন যাচ্ছেন? সারা জীবনের জন্য কেন যাচ্ছেন না? আপনি আর কখনো ফিরে আসবেন না অসভ্য লোক। রুদ্র শীতল গলায় বলল, আসবো না। আমি আপনার পরোয়া করি না, আপনার জন্য কান্নাও করি না। রুদ্র গম্ভীর দৃষ্টিতে চিনিকে পরখ করলো। জানি। অর্ধ খাওয়া সিগারেটটা নিভিয়ে জানলার দিকে বাড়িয়ে ছুঁড়ে ফেলে দিল রুদ্র। চিনি পুতুলের ন্যায় নিথর হয়ে বসে আছে। ওর শরীরে কোনো নড়াচড়া নেই, চোখের পলক পর্যন্ত পড়ছে না। এমনিতে মেয়েটার নিঃশ্বাসের গতিটা স্বাভাবিক নয়, বুকটা দ্রুত ওঠানামা করছে। রুদ্র টেবিল থেকে একটা চুইংগাম তুলে মুখে পড়ে নিল। সিগারেটের করা গন্ধটা এই মুহূর্তে দূর করা দরকার। চুইংগাম চিবোতে চিবোতেই মানুষটা অত্যন্ত দ্রুত ভঙ্গিতে গিয়ে চিনির পাশে এসে বসল। শব্দদোষী যেভাবে পাথরের মতো জমেছিল ঠিক সেভাবেই রইল। রুদ্র আলতো করে চিনির ছোট্ট হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। কবজিতে আঙুল ছুঁয়ে দেওয়া ঘড়ির দিকে তাকালো। একজন ডক্টর হিসেবে চিনির এই অস্বাভাবিক নীরবতা রুদ্রকে বড্ড চিন্তায় ফেলে দিয়েছে। ঘড়ির কাঁটার সাথে মিলিয়ে চিনির পালস রেট চেক করতেই রুদ্রের চোখ চোয়াল শক্ত হয়ে এলো। হৃদস্পন্দনের গতি প্রতি মিনিটে 112 বার। অতিরিক্ত মানসিক ধাক্কায় মেয়েটার হার্ট রেট এতটা বেড়ে গেছে, অথচ মাত্র 17 বছর বয়সী একটা মেয়ে স্বাভাবিক হৃদস্পন্দন হওয়া উচিত মিনিটে 60 থেকে 100 বার। রুদ্র পেশিবহুল 2 হাতে চিনির কাঁধ ধরে আলতো টান দিল। মুহূর্তেই চিনির শরীরের সাথে রুদ্রের শরীর ছুঁই ছুঁই হলো। এক নিমিষেই শুদ্ধ পুরুষটা নিজের চাওয়া চওড়া শক্তপোক্ত বুকের মাঝে চিনির নরম তুলতুলে শরীরটাকে আগলে নিল শক্ত করে। রুদ্র ছোঁয়া পেতেই চিনির ভেতরের বাঁধ ভাঙা কান্নাটা আর আটকে রইল না। অভিমানী ডুকরে কেঁদে উঠল। ছটপট করে নিজেকে রুদ্রের বাঁধন থেকে ছড়িয়ে নিয়ে কিছুটা দূরে সরে গেল। রুদ্র একটা শুকনো ঢোক গিলল। মনে মনে সে ঠিক এই ভয়টাই পাচ্ছিল, পরিস্থিতি ক্রমশ নাগালের বাইরে সরে যাচ্ছে। তিনি কাঁপা কাঁপা ঠোঁটে অশ্রু গড়ানোর চোখে রুদ্রের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে অস্বাভাবিকভাবে মেয়েটা রুদ্রের বুকের উপরে আছড়ে পড়ল। 2 হাত দিয়ে রুদ্রের শার্টের কলার খামচে ধরে তার গলার খাঁচে মুখ লুকিয়ে দিল। এতক্ষণের জমাট বাঁধা সবটুকু অভিমান কান্না হয়ে ঝরে পড়তে লাগলো অভিমানিনীর চোখ থেকে। চিনির কান্না দেখে রুদ্রের বুকটা কেঁপে উঠল বোধ হয়। রুদ্র আলতো করে চিনিকে বুক থেকে তুলে ধরল। 2 হাতে আজলাই বউটার মুখ আগলে ধরে আদরে কপালে নিজের ঠোঁট ছুঁয়ে এক দীর্ঘ চুমু খেল রুদ্র। চিনি রুদ্রের কোমরের 2 পাশে শার্ট শক্ত করে আঁকড়ে ধরল। রুদ্র আরো শক্ত করে নিজের বুকের সাথে মিশিয়ে ধরল চিনিকে। চিনি 2 হাত দিয়ে রুদ্রের গলায় পেঁচিয়ে ধরে রইল। রুদ্র বউটার কানের কাছে নিজের ভারী হয়ে আসা শ্বাসে ফিসফিস করে বলল, কাঁদে না যান। জান শব্দটা চিনির কানে পৌঁছাতেই পুরো শরীরটা শিউরে উঠল যেন। বুকের ভেতরে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি হলো। চিনি কেঁপে উঠে মনে মনে ভাবলো, এই মানুষটা ওকে এতটা গভীর করে কিভাবে ডাকলো কেন? চিনি আগামী 2-3 বছর কিভাবে দূরে থাকবে তার স্বামীকে ছেড়ে? না, চিনি মোটেও থাকতে পারবে না, এক মুহূর্তও না। কান্না আর মানসিক ক্লান্তিতে স্বামীর সান্নিধ্য পেয়ে চিনির শরীরটা আস্তে আস্তে এলিয়ে পড়ল। মেয়েটা ধীরে ধীরে 2 চোখ দুটো বুজে এলো। কিছুক্ষণের মধ্যেই চিনির কান্নার বেগ কমে এলো। ভারী নিঃশ্বাসের শব্দ পাওয়া গেল। রুদ্রের বুক হালকা হতেই বুঝতে পারলো ওর ছোট্ট বউটা এতক্ষণে বোঝাপড়া শেষে ওর বুকেই পরম শান্তিতে ঘুমিয়ে পড়েছে। কোকিলের কুহুতালে মুখরিত চারিপাশ। বর্ষপঞ্জিকার পাতা উল্টে আজ 19 ফেব্রুয়ারি। বাংলা 6 ফাল্গুন, বসন্তের 7ম দিন। জানালার সফেদ রাঙা পর্দা ঝুলছে, কিন্তু ফাল্গুনের তপ্ত রবির প্রখরতা সেই
সূক্ষ্ম আবরণকে ভেদ করে ঘরে এসে আছড়ে পড়ছে। তেজি আলো চোখে পড়তেই চিনির ঘুম জড়ানো ঠোঁট দুটো অভিমানে উল্টে গেল। একরাশ আলসেমি আর অবাধ্য আলো থেকে বাঁচতে আদুরে 2 হাত দিয়ে চোখ মুখ ঢেকে নিল অগপটে। ঘুমের ঘোরেই চিনির হাত দুটো বিছানাময় খুঁজে বেড়ালো তার চেনা মানুষটিকে, তার বরকে। মাঝরাতে যখন তার একবার ঘুম ভেঙেছিল, চিনি দেখেছিল রুদ্র তাকে কতটা গভীর, কতটা নিবিড়ভাবে জড়িয়ে ধরে রেখেছিল। সেই চেনা স্পর্শের উষ্ণতা চিনির শরীরে এখনও লেগে আছে। ঝটকা দিয়ে চিনি বিছানা ছেড়ে উঠে বসল। বুকটা চড়ক গাছ দিয়ে উঠল তার। বিছানা খালি। সপ্তাদশী দ্রুত খাট থেকে নেমে ব্যাকুলতায় প্রায় পাগলের মতো বুড়ো ঘরে রুদ্রকে খুঁজতে শুরু করলো। কিন্তু না, কোথাও কোনো সারা শব্দ নেই, কোথাও রুদ্র নেই। হতাশ পায়ে চিনি এসে দাঁড়ালো পড়ার টেবিলটার সামনে। ধপ করে উঠল বুকের ভেতরটা। টেবিলের উপরে একাকী পড়ে আছে একটি ধবধবে সাদা চিরকুট। চোখের কোণে ততক্ষণে একরাশ নোনা জলে সে ভিড় জমিয়েছে। কাঁপতে থাকা অবসাদে চিনি চিরকুটটি তুলে নিল। চিনির চোখ বেয়ে টুপটুপ করে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল রুদ্রের লেখা চিরকুটে। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা আছে, সুইটহার্ট, ডোন্ট ফরগেট মি। মেয়েটার হাত কেঁপে উঠল। রুদ্রের লেখা চিরকুটখানা হাতে নিয়ে টেবিলের সঙ্গে পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে পড়ল চিনি। প্রচণ্ড শখে রুদ্রের ছোট্ট বাচ্চা বউটা যেন পাথর হয়ে গেছে। সপ্তদশী সফেদ পর্দার দিকে তাকিয়ে রইল। সাথে ভাবতে থাকলো, আজ তাদের বিবাহের 7 দিন পূর্ণ হলো। 14ই ফেব্রুয়ারি ঘরোয়া আয়োজনে বিয়ে হয়েছিল তাদের। অথচ এই অল্প কয়েকদিনেই কত শত স্মৃতি জমে গেছে। চোখ বন্ধ করতেই একের পর এক দৃশ্য ভেসে উঠছে চিনির সামনে। নানু বাড়ির উঠোন 4 থেকে পড়ে গেল। রুদ্রের মলম লাগিয়ে দেওয়া, চিনি হাঁটতে পারবে না বলে কোলে তুলে নেওয়া, আর রুদ্রের সেই ছোঁয়া। সেদিন নানু বাড়িতে বসে রুদ্র যখন চিনির কাঁধে বারবার ঠোঁট ছুঁয়ে দিচ্ছিল, তখন বুকের ভিতরে কেমন অদ্ভুত একটা অনুভূতি জেগেছিল চিনি। সেই অনুভূতি কি সে ভুলে গেছে? মোটেও না, বরং সেই মুহূর্তগুলো এখন আরও বেশি করে মনে পড়ছে ওর। এত এত স্মৃতি থেকে চিনি এখন পালাবে কিভাবে? গতকাল রাতে যখন রুদ্র বলল তাকে যুক্তরাষ্ট্র যেতে হবে, তখন চিনির ঠিক কী অনুভূতি হচ্ছিল সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। বুকের ভেতরটা কেমন হাহাকার করে উঠছিল। তবে এখন মরে যেতে ইচ্ছে হচ্ছে ওর, খুব করে মরে যেতে ইচ্ছে করছে। অবশ্য প্রথম দিকে এই বিয়েটা করতে চায়নি চিনি। তাদের বাগদান হয়েছিল ঠিকই, কিন্তু মানুষটাকে সে চিনত না, না জানে না বোঝে। একটা বিয়ে, ব্যাপারটা মেনে নিতে কষ্ট হচ্ছিল তার। কিন্তু পরিস্থিতি অন্যরকম ছিল। ডাক্তারি পড়াশোনায় এক্সট্রা ডিগ্রি নিতে দ্রুত যখন বলেছিল তাকে 2 বছরের জন্য বিদেশে যেতে হবে, তখন 2 পরিবারের সিদ্ধান্ত তাড়াহুড়ো করেই 7 দিন আগে তাদের বিয়ে হয়ে যায়। তখনও চিনি বুঝতে পারেনি এই মানুষটাই তার জীবনে এত বড় অংশ হয়ে উঠবে, এত নিবিড়ভাবে অভ্যস্ত হয়ে যাবে চিনি তার প্রতি। বাসরাতের কথা হঠাৎই মনে পড়তেই বুকটা মোচড় দিয়ে উঠল চিনি। সেদিন চিনির পড়ে যাওয়ার থেকে রুদ্র কিভাবে আগলে নিয়েছিল তাকে। অতঃপর মানুষটি কি সুন্দর নিজের হাতটা বাড়িয়ে দিয়ে বলেছিল, রুদ্র শিকদার। চিনির বরের কোনো কিছুরই বাড়াবাড়ি ছিল না, কোনো জোর জবরদস্তি ছিল না, শুধু ভদ্রতা আর একরাশ আন্তরিকতার ভর ছিল। সেদিন থেকে হয়তো রুদ্রকে ভালো লাগতে শুরু করেছিল চিনির। তারপর দিনগুলো যেন খুব দ্রুতই কেটে গেল। রুদ্রের যত্ন, রুদ্রের খোঁজ নেওয়া, কথা বলার ভঙ্গি। যদিও মানুষটা মেপে মেপেই কথা বলে, সব মিলিয়ে মানুষটা ধীরে ধীরে জায়গা করে নিয়েছিল চিনির হৃদয়ে। তাহলে কেন এমন করলো রুদ্র? কেন চলে গেল? মানুষটা তো কখনো তার সঙ্গে খারাপ ব্যবহার করেইনি, বরং সবসময় আগলেই রেখেছে। তাহলে এত কষ্ট হচ্ছে কেন? চিনি তো নিজেও বুঝতে পারেনি সে রুদ্রকে এতটা চেয়ে বসবে। যদি জানতো এমন হবে, তাহলে কখনোই চিনি রুদ্রকে যেতে দিত না, একদমই যেতে দিত না। চিরকুটটা কোলে রেখে 2 হাত নিজের চুলে খামচে ধরল চিনি। চোখের জল আর আটকাতে পারল না, ফুপিয়ে উঠল মেয়েটা। কাঁপতে কাঁপতেই নিচের দিকে তাকালো। তার কোলের উপরেই এখনো পড়ে আছে সেই চিরকুট। সুইটহার্ট, ডোন্ট ফরগেট মি। মাত্র কয়েকটা শব্দ, কিন্তু এই কয়েকটা শব্দই চিনির বুকের ভেতরে ঝড় তুলে দিয়েছে। এটার নাম কি ভালোবাসা, নাকি বিচ্ছেদের ভয়, নাকি প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলার আতঙ্ক? চিনি উত্তর জানে না। মেয়েটা শুধু জানে রুদ্রকে ছাড়া সব কিছুই কেমন শূন্য শূন্য লাগছে। ঘরটা শূন্য, বাড়িটা শূন্য, চারপাশটা শূন্য। সবচেয়ে বেশি শূন্য লাগছে চিনির বুকের ভেতরটা।
চিরকুটটা বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরল চিনি। তারপর ভাঙা গলায় ফিসফিস করে বলল, ফিরে আসুন না। অনেকক্ষণ কাঁদার পর ধীরে ধীরে নিজেকে সামলানোর চেষ্টা করলো আদুরে। না, এভাবে ভেঙে পড়লে চলবে না। হয়তো রুদ্র এখনো যায়নি, হয়তো নিজেই আছে, হয়তো যাওয়ার আগে আরেকবার দেখা হবে। এই আশাটুকু বুকের ভেতরে শক্ত করে আঁকড়ে ধরল চিনি। চিরকুটটা নিয়ে নিজের লাগেজের কাছে গেল চিনি। কাপড় চোপড়ের নিচ থেকে ছোট্ট একটা ডায়েরি বের করলো। রোদের চিরকুটটাও সেখানেই রেখে দিল সযত্নে। ডায়েরিটা আবারও আগের জায়গায় লুকিয়ে রেখে দ্রুত বাথরুমে ঢুকলো। ঠান্ডা পানি দিয়ে মুখ ধুলো। চোখ দুটো এতটাই ফুলে গেছে যে আয়নায় নিজেকে চিনতেও কষ্ট হচ্ছে চিনি। তবুও নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করে নিচে নেমে এলো। নিচে নেমেই বুকের ভেতরটা আবারও হাহাকার হয়ে উঠল। বসার রুম ফাঁকা, সোফাগুলো নিস্তব্ধ। কোথাও রুদ্র নেই, মা নেই, আব্বুও নেই। চিনি একবার আশেপাশে তাকালো, শেষবারের মতো খুঁজে দেখতে যদি কোথাও থাকে মানুষটা, যদি হঠাৎই সামনে এসে দাঁড়ায়। কিন্তু না, কেউ নেই। ধীর পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল চিনি। খালা তখন দুপুরে রান্না গোছাচ্ছিলেন। চিনিকে দেখে তিনি একটু থমকে গেলেন। তারপর মায়াভরা গলায় বললেন, বউ, রুদ্র তো 6টার দিকে চলে গেল, তাই বলে এত কেঁদে কেটে চোখের এই অবস্থা করেছো? চিনি কিছু বলতে পারল না, শুধু ঠোঁটের কোণে একটা মনের হাসি ফুটিয়ে তুলল। সেই হাসিতে কোনো প্রাণ ছিল না, শুধু ছিল হারিয়ে ফেলার কষ্ট। খালা দীর্ঘশ্বাস ফেললেন। 2 বছর দেখতে দেখতে কেটে যাবে, মন খারাপ কইরো না মা। চিনি এবারও কিছু বলল না। মেয়েটা বুঝতে পেরে গেছে এতক্ষণে কথাগুলো শুনতে যত সহজ, মেনে নেওয়া তত সহজ নয়। যে মানুষটা মাত্র 6 দিনেই তার প্রতিদিনের অভ্যেস হয়ে গেছে, তাকে ছাড়া 2-3 বছর ভাবতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। চিনির আর দাঁড়িয়ে থাকার শক্তি রইল না, পা দুটো যেন নিজের ওজনই বহন করতে পারছে না। চুপচাপ রান্নাঘর থেকে বেরিয়ে এলো সপ্তাদশী। ধীর পায়ে সিঁড়ি বেয়ে আবারও দোতলায় উঠতে লাগলো। প্রতিটা ধাপের সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল রুদ্র যেন দূরে সরে গেল, বহু দূরে। নিজের ঘরের সামনে এসেই থমকে দাঁড়ালো চিনি। দরজাটা আধ খোলা, ভেতরে নিস্তব্ধতা। সেই নিস্তব্ধতাই যেন আজ সবচেয়ে বেশি শব্দ করছে। এই যে গতকাল রাতে ওখানে দাঁড়িয়ে মানুষটা টেলিফোনে তার ঠিক করছিল, ওই তো দেখা যাচ্ছে টেলিফোন রাখা আছে, কিন্তু যে রেখে গেছে সেই মানুষটা নেই, কোথাও নেই। কেটে গেছে 2 দিন। চিনি চিলেকোঠার গহীনে আপন রাজ্য বিস্তার করে বসে আছে, রুদ্রকে ছাড়া অসম্পূর্ণ তার ঘরটি। তবে রাত নামলেই একান্ত মনে বোঝাপড়া করে চিনি ঘরটির সঙ্গে, ঘরটির মালিকের সঙ্গে। রুদ্র যেদিন চলে গেছে সেদিন চিনির চোখ মুখের বিষণ্ণ অবস্থা দেখে মোশাররফ সাহেব ও দিলারা বেগম বিস্মিত হয়ে গিয়েছিলেন। তারা বারবার চিনিকে জিজ্ঞেস করেছিলেন রুদ্রের সঙ্গে কিছু হয়েছে কিনা, রুদ্র বকেছে কিনা, কিন্তু চিনি বুদ্ধিমতির মতো ব্যাপারটা কাটিয়ে দিয়েছিল। সংসারের সব কথা সবার কাছে উজাড় করতে দিতে নেই, এই বোধটুকু তার ছিল। সংসার মানেই 2জন ভিন্ন মানুষের এক ছাদের নিচে পথ চলা। সেখানে মতের অমিল হবে, অভিমান হবে, কখনো কখনো ঝড়ও উঠবে। কিন্তু প্রতিটি ঝড়ের খবর যদি ঘরের 4 দেয়ালে পেরিয়ে বাইরে চলে যায়, তবে সম্পর্কের ভাঙন শুরু হয় সেখান থেকেই। স্বামী স্ত্রীর মাঝে ছোটখাটো মনোমালিন্য অন্য কারোর বিচারের বিষয় নয়, সেটা তাদের নিজেদেরই সমাধান করার বিষয়। কারণ দিনের শেষে অন্য সবাই পাশে দাঁড়াতে পারে, পরামর্শ দিতে পারে, কিন্তু সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কেবল সেই 2জন মানুষেরই। অভিমান যত গোপনে জন্ম নেয়, তার সমাধানও ততটাই নির্ভীকতেই হওয়া সুন্দর। যে দাম্পত্য নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করতে শেখে, তাদের সম্পর্কের ভিত ততটাই দৃঢ় হয়। সংসারের সব কথা সবার জন্য নয়, কিছু কথা কেবল 2টি হৃদয়ের মাঝেই সবচেয়ে নিরাপদ থাকে। অথচ আপন মানুষটাকে নিয়ে এত কিছু ভাবার পরেও যিনি তার কাছ থেকে কোনো প্রত্যাশা করে না। পড়াটাও বোধহয় উচিত নয়। যে মানুষটা বিলেতে যাওয়ার আগে একটাবারও বলে গেল না, গত 2 দিনে একবারও টেলিফোন করলো না, তার কাছে প্রত্যাশার প্রদীপ জ্বালিয়ে রাখার অর্থটা কি? যিনি ধারণা তার হৃদয়টা বুঝি ধীরে ধীরে অনুভূতিহীন হয়ে যাচ্ছে। যেখানে এক সময় রুদ্রের জন্য অগণিত অনুভূতির ঢেউ উঠত, সেখানে আজ কেবল নীরবতা। অথচ মানুষ বড়ই অদ্ভুত, মস্তিষ্ক যত সহজে যুক্তি মেনে নেয়, হৃদয় তত সহজে মানতে তো চায় না। বিগত 6 দিনে রুদ্রের করা ছোট ছোট যত্ন, অপ্রস্তুত মুহূর্ত, ছুঁয়ে দেওয়া, নীরবে খেয়াল রাখা, এসবের অর্থ কী ছিল? সেসব কি কেবলই খানিকের দুর্বলতা? সুন্দরী এক তরুণীকে কাছে পেয়ে নিজেকে সংযত রাখতে না পারার স্বাভাবিক মানসিক প্রবৃত্তি,
নাকি তার আড়ালে লুকিয়েছিল এমন কোনো অনুভূতি যার নাম উচ্চারণ করতে রুদ্র নিজেই ভয় পেত? চিনি উত্তর খুঁজে পায় না। মানুষ যখন কাউকে সত্যি আপন ভেবে ফেলে তখন যুক্তিরা একে একে পরাজিত হয়, আর হৃদয় বারবার সেই একই প্রশ্নের সামনে ফিরে আসে। তাই হাজারবার নিজেকে বোঝানোর পরেও সে নিজেকে বোঝাতে পারে না। কিছু মানুষ দূরে চলে গেলেও তাদের উপস্থিতি অনুপস্থিতির চেয়েও প্রবল হয়ে থাকে। সূর্য ডুবে সন্ধ্যা নামার উপক্রম হতেই চিনি চিলেকোঠায় ছেড়ে ছাদে বেরিয়ে এলো। আকাশের অসীম বিস্তারের দিকে কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল, তারপর বুক ভরা একটি দীর্ঘশ্বাস ছেড়ে দিল। জীবন সত্যি অদ্ভুত। যাকে একদিন সম্পূর্ণ অপরিচিত মনে হয়, সময়ের অদৃশ্য নিয়মে সেই মানুষটি একসময় সমস্ত ভাবনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। আবার যাকে হৃদয়ের সবচেয়ে কাছে স্থান দেওয়া হয় তাকেই কখনো কখনো সবচেয়ে দূরে খুঁজে পাওয়া যায়। চিনি নিচে নেমে এসেছে, নামাজ পড়ে বাসার সবার জন্য চা জ্বালালো। এই কাজটি গত 2 দিনে সপ্তদশী নীরব অভ্যাসে পরিণত হয়েছে। হয়তো মেয়েটা সত্যি পরিস্থিতির সাথে দ্রুত খাপ খাইয়ে নিতে পারে। আবার জীবনের কোনো কোনো অধ্যায়ে এমনও হয় যেখানে মানুষ বয়সে ছোট হলেও অভিজ্ঞতার ভার হঠাৎ করেই কাঁধে এসে পড়ে। সপ্তদশী চিনির সাথেও যেন ঠিক সেটাই ঘটেছে। যে মেয়েটি একসময় বায়না করত, হাসি খুশিতে ভরপুর থাকতো, যুক্তির চেয়ে অনুভূতিকেই বেশি গুরুত্ব দিত, নিজের ইচ্ছেকেই শেষ কথা ভাবত, সেই মানুষটি রুদ্র চলে যাওয়ার পর নিজেকে বদলে ফেলেছে। অথচ এই পরিবর্তন বিয়ের পরেও ঘটেনি, যেন কোনো অদৃশ্য হাত তাকে ভিতর থেকে নতুন করে গড়ে তুলেছে। এটাকে কি বলা যায়? পরিণতি নাকি নীরব ভাঙনের পর আত্মসমর্পণ? যাই হোক, চিনি এখন আরেকটি বিষয় শিখে গেছে। সব দুঃখ প্রকাশের আসে না, কিছু বেদনা থাকে যা মানুষ হাসি মুখে আড়ালে লুকিয়ে রাখে, মনের গভীর অন্ধকারে নীরবে ধারণ করে। সে এখন আর হুটহাট কাঁদে না, বরং চোখের জল কেউ শিখিয়ে নিয়েছে নিঃশব্দেই থেমে যেতে। মোশাররফ সাহেব খবরের কাগজে আরেকবার চোখ বোলাচ্ছিলেন। ঠিক তখনই চিনি এসে তার সামনে দাঁড়ালো। তিনি খবরের কাগজটা সরিয়ে মৃদু হেসে বললেন, কি হচ্ছে আম্মু? চিনি দুষ্টুমি ভরা গলায় বলল, আব্বু, আজ কড়া লিকার দিয়ে দুঃখ চা করি। কথাটা শুনেই মোশাররফ সাহেব চোখ দুটো চকচক করে উঠল। বেশ কিছুদিন ধরে এমন এক কাপ কড়া চায়ের জন্য তার মনটা আনচান করছিল। তিনি দারুণ উৎসাহ নিয়ে বললেন, চলবে মানে দৌড়াবে? চিনি খিলখিল করে হেসে উঠল। ঠিক এই মুহূর্তে দিলারা বেগম নামাজ শেষ করে ঘরে এসে বসলেন। চিনি দ্রুত তার সামনে এগিয়ে দিয়ে আবদারের সুরে বলল, আম্মু, আপনি ঘিয়ে পাউরুটি ভেজে দেবেন? দিলারা বেগম মায়া ভরা হাসি মুখে উঠে দাঁড়ালেন। চিনির হাত ধরে রান্নাঘরের দিকে পা বাড়াতে বাড়াতে বললেন, তুই বললে তোকে দুনিয়া শুদ্ধ এনে দেবো। আম্মুর এমন কথায় চিনি আবেগে আপ্লুত হয়ে তাকে জড়িয়ে ধরল। দিলারা বেগম চিনিকে সত্যিই বড্ড ভালোবাসেন। চিনির তো মাঝে মাঝে মনে হয় নিজের ছেলে রুদ্রর চেয়েও বুঝি আম্মু তাকে বেশিই ভালোবাসেন। দিলারা বেগম চুলার পাশে দাঁড়িয়ে দেয়া সেলাইয়ের কাঠি জ্বালাচ্ছেন। মুহূর্তেই নির্লাভ গ্যাসের আগুন দপ করে জ্বলে উঠতেই তিনি সেটাকে একটু উস্কে দিলেন। লোহার তাওয়াটা চাপিয়ে দিয়ে তাতে এক টুকরো ডালডা আর খাঁটি গাওয়া ঘি ছেড়ে দিলেন। চিনি পাশে দাঁড়িয়ে চায়ের কেতলিটা গ্যাসের অন্য চুলাটার উপরে বসিয়ে দিল। অন্যদিকে কড়ালিকারের চা ফুটছে, অন্যদিকে ঘিয়ে ভাজা পাউরুটির সুবাস দুটো পাশাপাশি পুরো রান্নাঘরটাকে একেবারে মোমো করছে। দিলারা বেগম পাউরুটির টুকরোগুলো তাওয়ার এপাশ ওপাশ করে লালচে ও মুচমুচি করে ভাজছেন। চিনি ড্রয়ার থেকে চিনির বয়ামটা বের করে চামচ নাড়ছে। দিলারা বেগম প্লেটে ধোয়া ওঠা পাউরুটি সাজিয়ে দিতেই চিনি ওপর থেকে আলতো করে কিছু চিনির দানা ছড়িয়ে দিল। চিনি চায়ের কাপ আর প্লেটটা সুন্দর করে ট্রেতে সাজিয়ে বসার রুমের দিকে নিয়ে এলো। মোশাররফ সাহেব তখনও খবরের কাগজটা একপাশে রেখে চায়ের আশায় চাতক পাখির মতো বসেছিলেন। চিনি প্লেটটা সামনে রাখতেই তিনি হাত ঘষে পরম তৃপ্তিতে বলে উঠলেন, বাহ, ডিলারের হাতে ঘিয়ে ভাজা পাউরুটি আর আমার মামুনির হাতের কড়া লিকারের চা, জীবন তো একেই বলে। চিনি আলতো হেসে মোশাররফ সাহেবের দিকে চায়ের কাপটা এগিয়ে দিল। ঠিক তখনই দিলারা বেগমও নিজের চায়ের কাপটা হাতে নিয়ে বসার রুমে এসে বসলেন। পাউরুটিতে একটা কামড় বসিয়ে মোশাররফ সাহেব তৃপ্তির শ্বাস ফেলে বললেন, দারুণ হয়েছে। একটু থেমে মোশাররফ সাহেব চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, কাল যাচ্ছি তবে সবাই। চিনি বেশ অবাক হলো, চোখের পলক ফেলে বলল, কোথায় আব্বু?
মোশাররফ সাহেব মুখে রহস্যময় হাসি ফুটিয়ে বললেন, সারপ্রাইজ বলতে নেই মামুনি। বাবা মেয়ের এমন মিষ্টি কথোপকথন শুনে দিলারা বেগমও হেসে উঠলেন। চিনি কৃত্রিম অভিমানে মুখ ফুলিয়ে বলল, বলতে হবে না আব্বু। এবার দিলারা বেগম চিনির দিকে তাকিয়ে বেশ কড়া গলায় বললেন, সারাদিন চা জ্বালালে হবে? খবরদার চিনি, কাল থেকে যেন রান্নাঘরের ধারে কাছেও না দেখি। এক্ষুনি গিয়ে পড়তে বসবে তুমি। চিনি চোখ দুটো ছোট ছোট করে আবদারের সুরে বলল, আম্মু আজ না কাল। মেয়ের এমন ফাঁকিবাজি কথায় দিলারা বেগম কঠিন ধমক দিলেন। তা দেখে মোশাররফ সাহেব নরম গলায় বললেন, দিলারা থাক না আজ,